একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। শিক্ষার্থীরা একটা লেখার ভুল তোমরা একটু সংশোধন করে নাও। গত ক্লাসে অর্থাৎ গত কালকের যে ক্লাসটা ছিল সেখানে ফার্স্ট পেপার উল্লেখ করা দরকার ছিল, কিন্তু ভুলে সেকেন্ড পেপার হয়ে গেছে। এই ভুলটা একটু তোমরা লক্ষ্য করবা আর সংশোধন করে পড়ে নেবা। তো এখন 164 পৃষ্ঠায় সমস্যা 17। মিস্টার রহমান একজন সনদপ্রাপ্ত সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্ট্যান্ট। তার সিএ ফার্মের ব্যবসায়ে প্রথম মাসে সংগঠিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ: 2016 সাল জানুয়ারি 1 নগদ 60,000 টাকা, ইকুইপমেন্ট 30,000 টাকা ও 6% কর্জ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো শিক্ষার্থীরা, এটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখো তোমরা দেখতে পারো কিনা একটু খেয়াল করো। সমস্যা 17 অঙ্কটা একটু দেখার চেষ্টা করো তোমরা। মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরে অপর পৃষ্ঠায় বাকি অংশটুকু একটু দেখো। করণীয়গুলি স্পষ্ট দেখা যাচ্ছে সম্ভবত। তো আশা করি তোমরা দেখতে পারতেছ। জানুয়ারি 2 6 মাসের বিমা অগ্রিম প্রদান 3,000 টাকা। জানুয়ারি 3 চলতি মাসের অফিস ভাড়া বাবদ প্রদান 5,000 টাকা। জানুয়ারি 5 বাকিতে সরবরাহ ক্রয়, যেটাকে আমরা ইংলিশে সাপ্লাইজ বলি, সেটা সরবরাহ এবং এটা চলতি সম্পদ 2,500 টাকা। জানুয়ারি 7 তারিখ আসবাবপত্র ক্রয় 7,000 টাকা এবং এর জন্য পরিবহন ভাড়া প্রদান 1,000 টাকা। জানুয়ারি 9 ব্যবস্থাপনার পরামর্শক হিসাবে অগ্রিম প্রাপ্তি 4,000 টাকা। জানুয়ারি 10 গ্রাহকের কর নির্ধারণ করে 3,000 টাকার বিল প্রস্তুত করা হলো। 12 তারিখ নিরীক্ষা সেবা সম্পন্ন করে নগদ 2,000 টাকা পাওয়া গেল। 30 তারিখ চলতি মাসে 500 টাকার সরবরাহ ব্যবহার করা হয়েছে। 31 তারিখ 1 মাসের অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। করণীয় ক, প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়ের পার্থক্য নির্ণয় করো। করণীয় খ, 9 তারিখ হতে 31 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাও। করণীয় গ, 1 হতে 7 তারিখের লেনদেনগুলোর হিসাব সমীকরণের ছকবদ্ধ বিশ্লেষণ দেখা, অর্থাৎ হিসাব সমীকরণ ছকের মাধ্যমে আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, এটা সেবামূলক প্রতিষ্ঠান, তো একটা সনদপ্রাপ্ত চার্টার অ্যাকাউন্ট্যান্ট, উনি সেবামূলক কাজকর্ম করে উপার্জন করে। ওনারা উপার্জন করে কিন্তু সেবা দিয়ে উপার্জন করে, পণ্যের ক্রয় বিক্রয় তারা করে না। তো যাই হোক, আমাদের কাছে চাওয়া হয়েছে করণীয় ক, প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়ের পার্থক্য নির্ণয় করো। আমরা করণীয় কতে করণীয় ক, প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়ের পার্থক্য।
প্রারম্ভিক সম্পত্তি ও প্রারম্ভিক দায়ের পার্থক্য। আমরা প্রথমে দেখি আমাদের প্রারম্ভিক সম্পদ কত আছে, একটু সংক্ষেপে লিখলাম, একটু সংক্ষেপ করলাম, এখানে সংক্ষেপ করলাম। প্রারম্ভিক সম্পদ আছে আমাদের নগদ আছে 60,000, ইকুইপমেন্ট আছে 30,000। নগদ আছে 60,000 টাকা, ইকুইপমেন্ট আছে 30,000 টাকা, তাহলে 90,000 টাকার আমাদের সম্পদ রয়েছে। এরপরে প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় কর্জ রয়েছে 20,000 টাকার কর্জ, এটা প্রারম্ভিক দায়। আমাদের কাছে পার্থক্য চাওয়া হয়েছে, তাহলে $90,000 বিয়োগ 20,000 সমান 70,000 টাকা। তোমরা একটু খেয়াল করে দেখবা, জানুয়ারি 1 তারিখে নগদ 60,000 টাকা এবং ইকুইপমেন্ট 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে আমরা সম্পদ দেখলাম 90,000 টাকা এবং কর্জ নিয়ে ব্যবসা শুরু করছে। কর্জ মানে ঋণ, ধার করেছে টাকা। তাহলে এটা দায়, প্রারম্ভিক দায়, অর্থাৎ কারবার দায়বদ্ধ বা ব্যবসা প্রতিষ্ঠান দায়বদ্ধ 20,000 টাকার জন্য। তাহলে দায় তো, তাহলে সম্পদ এবং দায়ের পার্থক্য চেয়েছে, দেখো তার পার্থক্য কত, 70,000 টাকা। এখন আমাদের ক্ষতে বলা হয়েছে লেনদেনগুলোর সাধারণ জাবেদা দাও। জাবেদা খ জাবেদা। তাহলে জাবেদার আমাদের ঘর কাটতে হবে। টাকার ঘর 2টা, খতিয়ানের ঘর আর তারিখের ঘর। তারিখের ঘর 2016 সালের অঙ্ক, এখানে বিবরণ, এখানে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে 9 তারিখ হতে 31 তারিখ পর্যন্ত। তাহলে জাবেদাগুলো 9 তারিখ থেকে 2016 জানুয়ারি 9। তা দেখতেছি যে অগ্রিম সেবায় ব্যবস্থাপনার পরামর্শক হিসেবে অগ্রিম প্রাপ্তি 4,000 টাকা। তাহলে কোন একটা কারবারে সে পরামর্শক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল বা অন্য একটা সংস্থা বা কিছুতে, তো সেখানে অর্থাৎ ব্যবস্থাপনা কমিটির একটা মিটিং ছিল, সেখানে তিনি কিছু পরামর্শ দিয়েছে হিসাব সংক্রান্ত, এবং সেই হিসাব পরামর্শ দিয়ে সে 4,000 টাকা প্রাপ্তি হয়েছে তার ব্যবসায়। এজন্য নগদান হিসাব ডেবিট আর সেবায়, এটা তো অগ্রিম দেওয়া হয়েছে। দেখি অগ্রিম প্রাপ্তি তাকে অগ্রিম দেওয়া হয়েছে 4,000 টাকা। অগ্রিম সেবায় হিসাব ক্রেডিট 4,000। তাহলে আমরা লিখতে পারি, একটু ব্যাখ্যা লিখতে হয়, যেহেতু অগ্রিম পাওয়া গেল,
ব্যাখ্যা একটু সংক্ষেপ লিখলেও চলবে। অগ্রিম পাওয়া গেল, একটু ক্লোজ করে দিলাম ঘরটা সৌন্দর্য বাড়ানোর জন্য। তাহলে এখানে ব্যবস্থাপনার পরামর্শক হিসাবে অগ্রিম প্রাপ্তি, এই প্রতিষ্ঠান অগ্রিম পেয়েছে, তাহলে নগদ টাকা পেয়েছে, সম্পদ বাড়ছে, সেখানে আমরা লিখতে পারি সম্পদ বাড়ার জন্য ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট, তোমরা জানো পূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছি। এরপরে অগ্রিম যে কোনো আয়, দায় বোঝায়। অগ্রিম আয় আমি কিন্তু তোমাদের হিসাবের পরিচিতির মধ্যে অগ্রিম আয় সম্ভবত পেয়েছিলাম, সেখানে অগ্রিম আয়গুলি দায় বোঝায়, কারণ কারবার দায়বদ্ধ হয়ে যায়, সেই সেবাটা তাকে অবশ্যই দিতে হবে, অতএব অগ্রিম আয় দ্বারা দায় বোঝায়। তাহলে কি দেখলাম আমরা, অগ্রিম সেবায় দায় বাড়ে, এর জন্য ক্রেডিট। এরপরে গ্রাহকের করা নির্ধারণ, গ্রাহকের কর নির্ধারণ করে 3000 টাকার বিল প্রস্তুত করা হলো। গ্রাহকের কর নির্ধারণ করে 3000 টাকার বিল প্রস্তুত করা হলো। তাহলে এটা জানুয়ারি, অর্থাৎ কোন ইনকাম ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে, একটা প্রতিষ্ঠানে কত টাকা ট্যাক্স হবে, কত টাকা আয়কর দিতে হবে, সেই করটা আমাদের এই ব্যবসায়ের, অর্থাৎ এই ব্যবসায়ের যিনি সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তিনি নির্ধারণ করে দিয়ে আসছেন। সেখান থেকে উনি একটা বিল করেছেন, বিলের টাকা হয়তোবা পাওয়া যাবে, এ কারণে এটা তার আয় বোঝায়। তাহলে সেটা লিখতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, পাওয়া যাবে, পাওয়া যায়নি, পাওয়া যাবে এই জন্য সম্পদ, প্রাপ্য হিসাব ডেবিট কত টাকার, 3000 টাকার একটি বিল। এবং তাহলে লিখতে পারি সেবায়, লেখা যায় সেবায়, এটা তো সেবা দেওয়া, সেবায় হিসাব ক্রেডিট 3000, সেবায় হিসাব ক্রেডিট 3000, যেহেতু বাকিতে সেবা দেওয়া হয়েছে, যেহেতু বাকিতে সেবা দেওয়া হলো, একটু সংক্ষেপ করলাম, দেওয়া হলো, যেহেতু বাকিতে সেবা দেওয়া হলো। শিক্ষার্থীরা আমি আবার বলছি, গ্রাহকের কর নির্ধারণ করেছে, কে নির্ধারণ করেছে, এই প্রতিষ্ঠান তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ উনি একজন সিএ, তাহলে সিএ একটা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান। তো এই সিএ সাহেব কি করেছেন, অন্য একটা প্রতিষ্ঠানের কর নির্ধারণ করে দিয়ে তিনি একটা বিল করেছেন, এই বিলের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, অর্থাৎ এই কারবার ওনার সেই ফার্ম, উনি যে ব্যবসায়িক ফার্ম দিয়েছে সেই ফার্ম সেই টাকাটা পাবে, এর জন্য প্রাপ্য হিসাব পাওয়া যাবে, এটা দেনাদার অপর নাম, প্রাপ্য হিসাব। সম্পদ এবং সেবায় আয় বোঝায়, তাই ক্রেডিট। এরপরে 12 তারিখ নিরীক্ষা সেবা সম্পাদন করে নগদ 2000 টাকা পাওয়া গেল। 12 তারিখ, তাহলে নগদান হিসাব ডেবিট, নিরীক্ষা সেবায় অথবা সেবায় ক্রেডিট, সেবায় হিসাব ক্রেডিট। আর সেবায় বাবদ পাওয়া গেছে, তোমরা ব্যাখ্যা লিখবা, সেবায় বাবদ পাওয়া গেছে 2000 টাকা, 2000 টাকা। এরপরে আমাদের 9 থেকে 31 তারিখ, তাহলে আমাদের এরপর রয়েছে 30 তারিখ, চলতি মাসে 500 টাকার সরবরাহ ব্যবহার করা হয়েছে, চলতি মাসে 500 টাকার সরবরাহ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ আমরা লিখতে পারি সরবরাহ খরচ হিসাব ডেবিট, সরবরাহ হিসাব ক্রেডিট,
তোমরা লিখবা সরবরাহ বাবদ, যেহেতু সরবরাহ বাবদ খরচ হয়েছে একটু ব্যাখ্যায় তোমাদের লিখতে হবে। কত টাকা? 500 টাকা। 500 টাকা। তাহলে এটা আমরা আলোচনা করতে পারি। তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো, আগের একটা লেনদেনে লেখা আছে বাকিতে সরবরাহ ক্রয়। বাকিতে যদি কোনো সম্পদ কিনিস তাহলে সম্পদ তো ডেবিট হয়, তাহলে সরবরাহ চলতি সম্পদ, এই সরবরাহ ডেবিট হয়েছে, এটা আগের ডেটে। কিন্তু এখন বলা হয়েছে 30 তারিখ বলা হয়েছে যে আগে যে সরবরাহ ক্রয় করা হয়েছিল সেই সরবরাহ এখন খরচ করা হয়েছে। কত টাকার খরচ করা হয়েছে? 500 টাকার। তাহলে খরচ ক্ষতি লোকসান ব্যয় ডেবিট, তাহলে দেখো সরবরাহ খরচ হিসাব ডেবিট 500 টাকা। এবং তাহলে যেই সম্পদটা ক্রয় করা হয়েছিল সরবরাহ, সেই 500 টাকার সম্পদ কমছে, অতএব সরবরাহ ক্রেডিট, কারণ সম্পদ কমলে ক্রেডিট হয়। দেখো সম্পদ কমলে ক্রেডিট হয়, এ কারণে সরবরাহ ক্রেডিট করবা তোমরা। তাহলে সরবরাহ ক্রেডিট করলাম, আর ব্যাখ্যায় তোমরা দিবা সরবরাহ বাবদ খরচ 500 টাকা, যেহেতু সরবরাহ বাবদ খরচ 500 টাকা। এরপর আমাদের 31 তারিখ। 31 তারিখে দেখো কিছু মুছতে হবে। একত্রিশ তারিখে বলা হয়েছে 1 মাসের অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। যদি এভাবে 31 তারিখ লিখি, আজ 31 তারিখ, তাহলে আমরা লিখতে পারি বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু দেখবো যে অগ্রিম বীমা কত মাসের ছিল। দেখো তো আগের তারিখে জানুয়ারি 2 তারিখে লেখা আছে 6 মাসের বীমা অগ্রিম প্রদান করা হয়েছে 3000 টাকা। 6 মাসের বীমা অগ্রিম প্রদান করা হয়েছে 3000 টাকা। তাহলে 1 মাসে 500 টাকা, 1 মাসে 500 টাকা আর এখন খরচ হয়েছে। তাহলে অগ্রিমটা যখন আমরা জাবেদা করি তখন লিখি অগ্রিম যে কোনো ব্যয়। অগ্রিম যে কোনো ব্যয়কে আমরা অগ্রিম ব্যয়টাই লিখি, অর্থাৎ অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম বিজ্ঞাপন, এইভাবে আমরা লিখি। তাহলে তখন আমরা কি লিখছিলাম? অগ্রিম বীমা হিসাব ডেবিট, কিন্তু এখন সে অগ্রিমটা নেই, খরচ হয়ে গেছে। তাহলে আমরা লিখবো খরচ, বীমা খরচ হিসাব ডেবিট, এবং অগ্রিম সম্পদ কমছে, যেহেতু অগ্রিমটা ব্যবহার করছে বা খরচ হয়, অগ্রিম কমছে, সম্পদ কমলে ক্রেডিট হয়। সম্পদ কমলে ক্রেডিট হয়। 500 টাকার সম্পদ কমেছে, 500 টাকার সম্পদ কমছে, আর 500 টাকার বীমা খরচ হয়েছে। তাহলে খরচ বাড়ছে, খরচ বাড়লে ডেবিট হয়, এবং সম্পদ কমলে ক্রেডিট হয়। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই সীমাবদ্ধ রাখলাম। তোমাদের অঙ্কগুলি যদি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যেতে হবে। নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যেতে হবে। অঙ্ক ভুলে গেলে আর কখনোই সময় পাবে না, এই সময়টা আর কখনোই ফিরে আসবে না। অতএব নিয়মিত অঙ্ক করতে হবে। আর এই করোনাকালীন সময় তোমাদের সুস্থ থাকতে হবে, সেজন্য ঘরে অবস্থান করতে হবে। যদি বাইরে যেতেই হয় মাস্ক ব্যবহার করতে হবে। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।